নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু জানাবেন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আমরা সপ্তমী বিভক্তি পড়ব, তারপর পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আপনাকে একটু দেখতে চাচ্ছিল। আমাকে দেখতে চাইছিলেন? আমি তো অন্ধকারে আছি দিদি, আমাকে দেখা যাবে না। আমি না আপনার বেদান্ত। ও আচ্ছা, আমি ক্লাস শেষে তাহলে আপনাকে কল দেবো, কারণ আমি ছাদে বসে ক্লাস নিচ্ছি, তো এখানে পুরো অন্ধকার, কোনো লাইট নেই। নমস্কার বলে দাও। নমস্কার। নমস্কার, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, শেষে তোমার সাথে। আচ্ছা দিদি, হ্যাঁ, তোমার সাথে ক্লাস শেষে কথা বলবো। আচ্ছা, আজকে আমরা সপ্তমী বিভক্তি পড়ব। সপ্তমী বিভক্তি কখন প্রয়োগ করব, এটা আমি যেদিন কারক বিভক্তি পড়িয়েছিলাম, কারকের ক্লাস ছিল মূলত, সেদিন বলেছিলাম। কারোর কি মনে আছে কখন আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করব? কোনো স্থান বা সময় বুঝালে। হ্যাঁ, স্থান বা সময় বুঝালে ঠিক আছে। আরও একটা বিষয় আছে, কিন্তু এটা কোন কারকে প্রয়োগ হয়, কোন কারকে সপ্তমী বিভক্তি হয়? কারক কয়টা ছিল এর মধ্যে? কারক কয়টা ছিল কেউ বলতে পারবেন না? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। হ্যাঁ, অধিকরণ কারকে। কারক কয়টা ছিল? কারক হচ্ছে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপদান আর অধিকরণ। হ্যাঁ, কয়টা হলো তাহলে? 6টা। 6টা কারক, 6টা ছিল। এর মধ্যে সর্বশেষ যেটা অধিকরণ, অধিকরণ কারকে হচ্ছে সপ্তমী বিভক্তি হয়। অধিকরণ হয় হচ্ছে যখন কোনো শব্দ দ্বারা, যিনি আনসারটা দিয়েছেন কাইন্ডলি মিউট করবেন, কারণ সাউন্ড হচ্ছে। যেটা বলছিলাম যে যখন কোনো একটা শব্দ দ্বারা আধার নির্দেশ করবে। আধার কি? আধার হচ্ছে 3 প্রকার হয়। আচ্ছা, আমরা অত ডিটেলসে না যাই। মূলত যেহেতু আমাদের পরীক্ষার সময়ে চলে এসেছে, আমরা ডিটেলস না পড়ে আমরা পরীক্ষার পরে বিষয়টা ডিটেলস পড়ব। আপাতত আমরা জাস্ট একটা ধারণা নিই। আধার হচ্ছে যদি কোনো একটা শব্দ দ্বারা স্থান, কাল, পাত্র নির্দেশ করে, সেই ক্ষেত্রে
ওই শব্দটায় অধিকরণ কারক হয়, আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ করতে হয়। যেমন কি ছাত্ররা মাঠে খেলছে, ছাত্ররা মাঠে খেলছে। সবার প্রথমে আমাদের নির্ণয় করতে হয় বাক্যে ক্রিয়া কোনটা। খেলাটা কাজ, খেলাটা ক্রিয়া, খেলার কাজটা করছে ছাত্ররা, ছাত্ররা কর্তা। এখন ছাত্ররা কোথায় খেলছে, স্থানটা কোথায়? মাঠে খেলছে। তো এই মাঠটা হচ্ছে আমাদের অধিকরণ কারক, আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। তারপর আরও যদি উদাহরণ দিই, পশুরা বনে বাস করে, পশুরা বনে বাস করে। কোথায় বাস করে, স্থানটা কোথায়? বন, বনে অধিকরণ কারক হয়, আর অধিকরণ কারকে আমাদের সপ্তমী বিভক্তির প্রয়োগ করতে হবে। স্থান গেল কাল, কাল মানে হচ্ছে সময়। ধরুন আমি পাঁচটায় ঘর থেকে বের হব, সময় নির্দেশ করছে কোন শব্দটা দ্বারা? পাঁচটায়। তো এটা আমাদের অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি প্রয়োগ করতে হবে। আর পাত্র যদি বলি, আমাকে গ্লাসে জল দাও, আমাকে গ্লাসে জল দাও, কিসে দিবে, কোন পাত্রে দিবে? গ্লাসে দিবে। পাত্র বলতে কিন্তু সবসময় ওই কি বলে, একটা ধরুন জগ একটা পাত্র, পাতিল একটা পাত্র, এরকম পাত্র নির্দেশ করবে না। পাত্র বলতে আপনার আরও অনেক কিছু নির্দেশ করতে পারে। তো এটা আমরা উদাহরণে যখন যাব তখন দেখব। তাহলে আমরা কি কি পেলাম? স্থান, কাল, পাত্র, এই তিনটা বিষয় যদি কোনো শব্দ দ্বারা নির্দেশ করে তাতে অধিকরণ কারক হবে, আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ করতে হবে। এগুলো আমরা ওই কারকের ক্লাসেই পড়েছিলাম। এখন আমরা জানব যে সপ্তমী বিভক্তি হলে রূপটা কি হয়, শব্দের রূপটা কি হয়। এতদিন আপনারা অলরেডি 6টা বিভক্তি পড়ে ফেলেছেন, তো আপনারা জানেন যে অকারান্ত ক্লিবলিঙ্গের একরকম রূপ হয়, পুংলিঙ্গের আরেক রকম রূপ হয়, স্ত্রীলিঙ্গের আরেক রকম রূপ হয়, মানে এক একটা শব্দের এক এক রকম রূপ হয়। তো এই ক্ষেত্রে মানে অকারান্ত পুংলিঙ্গের ক্ষেত্রে এবং অকারান্ত ক্লিবলিঙ্গের ক্ষেত্রে তৃতীয়া বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি অবধি সেম টু সেম। প্রথমা দ্বিতীয়াটা একটু ভিন্ন, তৃতীয়া থেকে একদম সেম। তো আমরা যদি অকারান্ত ক্লিবলিঙ্গটা শিখে যাই তাহলে পুংলিঙ্গটাও আমাদের শেখা হয়ে যাবে। আপনারা দেখুন, ফল, এই শব্দটার সপ্তমী বিভক্তি কি হয়? ফলে, ফলয়োঃ, ফলেষু। দ্বিবচনটা দেখুন, আমরা ষষ্ঠী বিভক্তি গত ক্লাসে স্নেহা পড়িয়েছে। দ্বিবচনটা ষষ্ঠী দ্বিবচনের মতোই সেম। কি হচ্ছে? এক বচনে একটা একার আসছে, দ্বিবচনে একটা মূল শব্দের সাথে একটা ইও ওকার বিসর্গ আসছে, আর বহুবচনে কি হচ্ছে? ওই একার আর শয় উকার আসছে। ফলে, ফলয়োঃ, ফলেষু। তো ফল শব্দটা যদি এরকম হয় তাহলে বন শব্দটা কি হবে আপনারা বলুন? বন শব্দের বন মানে হচ্ছে বন, ঠিক আছে, ফরেস্ট। তো বন শব্দটা কি হবে বলুন? যে কেউ বলুন, সবাই পারবেন। কি হবে? রেসপন্স করতে হবে। হ্যাঁ, বনে, বনেও, বনেষু। বনে ও নয়, আমি ফল শব্দটা বলছি, দেখুন ফলয়োঃ, ফলয়োঃ, তাহলে বন কি হবে? বনয়োঃ, বনয়োঃ, ইও ওকার তো ইয়োঃ, বনয়োঃ। আরেকবার বলুন। বনয়োঃ। হ্যাঁ, বনয়োঃ, একদম ঠিক। তাহলে নয়ন শব্দটা কি হবে আরেকজন বলুন? নয়ন শব্দটা কি হবে? চেষ্টা করতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। দিদি আমি বলি? হ্যাঁ, অবশ্যই বলুন। নয়নে, নয়নে
নয়নয়োহো নয়নেষু। নয়নোহ নয়, দেখুন ফলয়োহ, ইয়োহ যোগ করতে হবে। নয়নয়োহ, নয়নয়োহ, ইয়োটা যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, নয়নয়োহ, নয়নয়োহ। ওকে, উচ্চারণটা একটু হয়েছে, বাকিটা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বাকিগুলো এখানে নিচে দেখুন অনেকগুলো উদাহরণ আছে সেম, মানে পুস্তক, মিত্র, সুখ, দুঃখ, এই সবগুলো অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এই সবগুলোর রূপই ফল শব্দর মতো হবে। আপনারা যদি ফল শব্দটার রূপ জানেন, এগুলোর রূপ পারবেন। এক মিনিট। হ্যাঁ, তো ফল শব্দটার রূপ যদি জানেন, এগুলোও পারবেন। তো আমরা পরেরটায় যাচ্ছি। পরেরটা নর, ওই যে একটু আগে বললাম, বা আপনারাও এতদিনে জানেন যে নর অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ একই, রূপটা একই তৃতীয়া থেকে। তো ফলও ছিল ফলে, ফলয়োহ ফলেষু, সেমভাবে নর হবে নরে, নরয়োহ নরেষু, একইভাবে। তো অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ আছে সবগুলোর রূপ একই রকম। এই এক বচনে একটা একার যোগ হবে, দ্বিবচনে একটা ইয়োহ যোগ হবে, আর বহুবচনে সুযোগ হবে, একার আর যোগ হবে। তো যত প্রকার অকারান্ত শব্দ আছে, অকারান্ত ক্লিবলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, সবগুলোর সপ্তমী বিভক্তি একই রকম। তো আপনারা যেহেতু ওইটা পারছেন, এটাও পারবেন আশা করি। আপনাদের ব্যাকরণ কণিকায় নরশব্দের নিচে অনেকগুলো অকারান্ত শব্দ আছে, আপনারা দেখবেন। আবার কৌমুদীতেও নরশব্দের পরের পৃষ্ঠায় অনেকগুলো অকারান্ত শব্দ আছে। তো ওই শব্দগুলো আপনারা দেখবেন, মানে নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন। নরটা আপনারা শিখলেন, ফলটা আপনারা শিখলেন। এখন পৃথিবীতে হাজারটা অকারান্ত শব্দ আছে, প্রত্যেকটা তো আমরা আপনাদের ধরিয়ে ধরিয়ে শেখাতে পারবো না। আপনাদের শব্দগুলো জেনে নিজে নিজে প্রয়োগ করতে হবে। তো নরটা আমরা আর প্রয়োগ করে দেখাচ্ছি না, যেহেতু ফলও সেম, ফলর মতোই। তো আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা কি? আকারান্ত শব্দ, লতা। লতা, লতা শব্দটা কি হচ্ছে সপ্তমীতে? দেখুন, লতায়াম, লতয়োহ, লতাসু, লতায়াম, লতয়োহ, লতাসু। এখানে এক বচনে একটা ইয়াম যুক্ত হচ্ছে মূল শব্দের সাথে। দ্বিবচনে ষষ্ঠী দ্বিবচন যা ছিল, সপ্তমী দ্বিবচন একদম সেম, লতয়োহ, একটা ইয়োহ যুক্ত হচ্ছে। এই যে আগে নর শব্দেও একটা ইয়োহ যুক্ত হয়েছিল, এখানেও একটা ইয়োহ যুক্ত হয়েছে। নর শব্দেও একটা সুযুক্ত হয়েছিল, এখানেও সুযুক্ত হবে, লতাসু, এরকম। তো লতা শব্দটা যদি এরকম লতায়াম, লতয়োহ, লতাসু হয়, তাহলে অজা কি হবে? কে বলতে পারবেন? বলুন, যে কোনো কেউ। শুধু লতার জায়গায় অজা বসিয়ে দিন, কি হবে বলে ফেলুন। হ্যাঁ বলুন, মাধুর্য বলো। अजायाम अजायोह अजासु। হ্যাঁ, দ্বিবচনটা একটু ভুল হলো, অজায়োহ নয়। দেখো লতাটা আকারটা উঠে গেছে, দ্বিবচনে ইয়োহ যুক্ত হয়েছে, লতয়োহ। তাহলে অজা কি হবে? अजोयोह। একদম ঠিক আছে, বাহ, খুব সুন্দর। সেমভাবে আমরা আরও একটা শব্দ করি, ছাত্রা। কি হবে? আরেকজন বলুন। হ্যাঁ বলুন, অরুণিমা দিদি আপনি বলুন। হ্যাঁ, छत्रायाम छत्रयोह छत्रासु। বাহ, খুব সুন্দর। তো যত প্রকার আকারান্ত শব্দ পাবো সব এভাবে আমরা প্রয়োগ করে ফেলতে পারবো। লতা গেল, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ গেল। এবার ইকারান্ত কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিবচন বহুবচনে কিন্তু মিল পাবেন। এই যে শুরু থেকে দেখুন, নর শব্দে দ্বিবচনে ইয়োহ যুক্ত হয়েছিল,
ইয়েটা উঠে গিয়েছিল, নরতে তো এক্সট্রা কোনো কার নেই, তো শুধু ইয়োহ যোগ হয়েছিল। লতা শব্দে আকারটা উঠে ইয়োহ যুক্ত হচ্ছে। এই নদী শব্দেও একবচনটায় পড়ে যাচ্ছি, দ্বিবচনে দেখুন নদীর ইরকারটা উঠে গেছে, একটা ইয়োহই যুক্ত হয়েছে মূলত। ইকারটা উঠে গিয়ে দয় হসন্ত আছে, তো এর সাথে ইয়োহের ইয়োটা যুক্ত হয়ে ইয়ো ফলা হয়ে গেছে, আর ওটা ও কার হিসেবে যুক্ত হয়ে গেছে, মূলত ইয়োহই যুক্ত হয়েছে, নদ্যোহ। তারপর ওই নরতে নর কি ছিল দেখুন, নরেশু ছিল, নরেশু। ফলে ছিল ফলেশু, সু যুক্ত হচ্ছিল, লতাতে ছিল লতাসু, বহুবচনে নদীতে নদীসু। তো দ্বিবচন বহুবচন ম্যাক্সিমাম মিল আছে, এক বচনটা একটু পার্থক্য দেখা যায়। এক বচনে কি হচ্ছে, নদ্যাম, নদী শব্দ ইকার উঠে গিয়ে একটা আকার আর ময় হসন্ত যুক্ত হচ্ছে। লতাম নদ্যাম, লতার সাথে আবার এটার মিল আছে, লতা ময় হসন্ত যুক্ত হচ্ছে, আর নদীতে একটা আকার যুক্ত হয়ে ময় হসন্ত যোগ হচ্ছে। নদ্যাম নদ্যোহ নদীষু, নদ্যাম নদ্যোহ নদীষু। তাহলে জননী কি হবে, জননী কি হবে বলুন তো? হ্যাঁ বলো। জনন্যাম জনন্যোহ জননীষু। বাহ, ভেরি গুড, একদম ঠিক আছে। পৃথিবী কি হবে আরেকজন বলুন? চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। আরেকজন বলুন যিনি এখনো বলেন। উচ্ছ্বাস মহোদয়, আপনি বলুন। পৃথিব্যাম পৃথিবীয়ঃ পৃথিবীষু। এই তো পারছেন, কেন সাহস করে ইয়ে করছেন না, হাত তুলছেন না বা আনমিউট করে বলছেন না? সবাই পারবেন, খুব সহজ তো। যেই শব্দটা আছে এটার জায়গায় ওই নতুন শব্দটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে নদী হয়ে গেল, নদী সংক্রান্ত, নদীর সাথে মিল আছে এরকম সব শব্দই আশা করি আমরা পারবো। দীর্ঘ ইকারান্ত সব শব্দই আমরা পারবো। তো নদী হয়ে গেল। এবার সাধু উকারান্ত শব্দ, উকারান্ত পুংলিঙ্গ শব্দ। সাধুর অনুরূপ কি কি আছে? তরু, ধাতু, বন্ধু, বায়ু, মৃত্যু, সেতু, ভানু, শিশু, পশু, এই সবগুলো সাধুর মতো। এই সবগুলোর অর্থই আশা করি আপনারা জানেন। তো এই শব্দগুলো সাধুর মতো হবে। তো সপ্তমী বিভক্তিতে সাধুটা কি হচ্ছে দেখুন, উকারটা উঠে গিয়ে একটা ঔকার চলে আসছে এক বচনে। এটা কিন্তু বাকিগুলো থেকে একটু ভিন্ন। কি হচ্ছে, উকার উঠে গিয়ে ঔকার আসছে এক বচনে, সাধৌ সাধৌ। দ্বিবচনে কি হচ্ছে, ধয়ের সাথে একটা বফলা আসছে আর ওকার বিসর্গ, ইয়োহ, ওহটা থাকছে কিন্তু ইয়ো না এসে ও আসছে, ঠিক আছে? সাধোহ সাধোহ, সাধৌ সাধোহ সাধুষু। আর বহুবচনটা ঠিকই থাকছে, সুই যুক্ত হচ্ছে, সাধুষু। তাহলে এক বচনে কি হচ্ছে, সাধৌ সাধোহ সাধুষু। সেমভাবে আমরা যদি তরু করি কি হবে, তরু কি হবে বলুন দেখি, আরেকজন বলুন যিনি এখনো বলেননি। কে বলেন? রতন মহোদয়, রতন বালা মহোদয়, আপনি বলুন। রতন বালা মহোদয় চেষ্টা করুন, আমি আপনাকে হেল্প করব। আপনি আনমিউট করুন। আচ্ছা, মিলন মহোদয়, মিলন মহোদয় কাইন্ডলি আনমিউট করুন, আমি আপনাকে হেল্প করছি বলতে। আনমিউট তো করতে হবে, রেসপন্স না করলে হবে। শিশির মহোদয়,
শিশির মহোদয়। আচ্ছা, কে পারবেন বলুন, টাইম নষ্ট হচ্ছে আমাদের। অলরেডি আমাদের আরও অনেকগুলো বিষয় আজকে আলোচনা করতে হবে পরীক্ষার নিয়ে। কে পারবেন বলুন? যে কেউ সাহস করে আনমিউট করুন, আমি হেল্প করছি তো। একবার দেখবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। তরুষু। আচ্ছা, দ্বিবচনটা কি বললেন আরেকবার বলুন। তরৌষু। না, দ্বিবচন, দ্বিবচন, বহুবচন তরৌহ। না। তরোহ বললে ওটা বাদ পড়ে গেল না। তরওহ, তরওহ, রয় হসন্ত ও, ঠিক আছে? তরওহ, তরৌ, তরওহ, তরুষু। এই যে মাঝখানের এটা ভাঙলে কি হবে? তরু, এর সাথে উকারটা উঠে যাবে, হ্যাঁ, রয়ের সাথে ওটা যুক্ত হয়ে যাবে যুক্ত বর্ণ হিসেবে। তো যখনই যুক্ত বর্ণ হিসেবে যুক্ত হয়ে যাবে, রটা তো হাফ উচ্চারণ হবে, রয়ের সাথে অটা উচ্চারণ হবে না, আর ওটা পূর্ণ উচ্চারণ হবে, এর সাথে ওকারটা যুক্ত হবে। তরওহ, তরওহ, তরৌ, তরোহ, তরুষু। আচ্ছা, আমি আরও দুটো বলে দিই। ধাতু, ধাতু কি হবে? ধাতৌ, ধাতুওহ, তয়ের সাথে ও যুক্ত হয়ে যাচ্ছে, ধাতব, ধাতুওহ, ধাতুষু, ধাতৌ, ধাতুওহ, ধাতুষু। সেমভাবে কি আছে? বন্ধু, বন্ধু কি হবে? বন্ধৌ, বন্ধোহ, বন্ধোহ, বন্ধুষু, এরকম। তাহলে বায়ুটা কি হবে? আরেকজন বলুন, বায়ুটা কি হবে? আরেকজন চেষ্টা করুন। আপনি আনমিউট করুন, তারপর তো আমি বলে দিচ্ছি আপনি না পারলে। এত ভয় কেন পাচ্ছেন? আমরা অতটাও ভয়ঙ্কর নই। হ্যাঁ বলুন, অরুণিমা দিদি আপনি বলুন। বায়ু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ু, বায়োহ, বায়ুষু। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে বাকিগুলো সেমভাবে আপনারা প্রয়োগ করবেন, আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, এটা গেল। তারপর আসে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সরি ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। মুনি ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সেটা আমাদের জানাতে হবে, নয়তো আমরা তো ভাববো আপনি ভয়ে আনমিউট করছেন না। এটা আপনাদের কোনো অসুবিধা থাকলে এটা ক্লাসের আগে টিচারকে জানিয়ে দিবেন, অথবা এখানে চ্যাট অপশন আছে, ওখানে লিখে দিলেও হবে। ঠিক আছে, মুনি ইকারান্ত পুংলিঙ্গ শব্দ কি আছে? সপ্তমীতে কি হয়? মুনাউ। এই যে সাধু শব্দটা দেখুন, এইগুলোর কিন্তু মিল আছে। এই সাধু শব্দটা এক বচনে ঔকার আসছিল, মুনি শব্দ এক বচনে ঔকার আসবে, মুনাউ। দ্বিবচনে মুন্নিয়োহ, এটা আবার ওই আগেরগুলোর মতো ইয়োহই যুক্ত হচ্ছে, মুন্নিয়োহ। আর বহুবচনে মুনিষু, সবগুলোর ক্ষেত্রেই সুযুক্ত হয়। কি হচ্ছে? মুনাউ, যেটা সাধুর সাথে মিল আছে, মুন্নিয়োহ, মুনিষু। সেমভাবে অগ্নি কি হবে? অগ্নৌ, ইকারটা উঠে ঔকার যুক্ত হয়ে যাবে, অগ্নৌ। দ্বিবচনে ইয়োহ যুক্ত হবে, অগ্নিয়োহ, অগ্নিয়োহ। আর বহুবচন তো সহজ, মূল শব্দের সাথে সুযুক্ত করে দিলে হবে, অগ্নিষু। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। অগ্নি কি বললাম? অগ্নৌ, অগ্নিয়োহ, অগ্নিষু। অতিথি কি হবে? অতিথৌ, অতিথিয়ৌ, সরি অতিথিয়োহ, কি ইকারটা উঠে ইয়োহ যুক্ত হয়ে যাবে, অতিথিয়োহ, অতিথিষু, অতিথিষু। অতিথৌ, অতিথিয়োহ, অতিথিষু। এই হলো ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অতি কি হবে বলুন?
যারা লিখেছেন বিভিন্ন সমস্যার কথা তারা বাদে বাকিদের থেকে যে কেউ বলুন অতি কি হবে? অতি হচ্ছে অতিয়, অতিয়হ, অতিশু। আচ্ছা, এক বচনটা কি বললেন? অতিয়। ইকারটা কোত্থেকে এলো? মুনি কি মুনিও হচ্ছে, মুনাও হচ্ছে, মুনাও, নয়ের সাথে ঔকার। তাহলে অতি কি হবে? তয়ের সাথে ঔকার। কি হবে বলে ফেলুন। অত। অতৌ, অতৌ, অতিয়োহ, অতিষু। ঠিক আছে, এই একটু ছোট্ট ভুল হয়েছে, অসুবিধা নেই। তাহলে অলি কি হবে আরেকজন বলুন। যদি হ্যাঁ অলি হো, হ্যাঁ বলুন। অলি হ, অলিশু। আচ্ছা, এক বচনটা আর ভুল হয়ে গেল। অলৌ, ওই যে ইকারটা উঠিয়ে দিতে হবে। অলৌ। হ্যাঁ, ইকারটা উঠিয়ে ঔকার যুক্ত। ইকার থাকলে তো আপনি ঔকার বসাতে পারবেন না। অলৌ, 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 অলিওহ, অলিওহ, অলিশু। বলুন আরেকবার বলুন। অলৌ, অল, অলি হ, আচ্ছা, অলিয়হ, অল বলুন। অলিওহ, অলিওহ, দ্বিবচনটা। অলিয়হ, অলিয়হ, আর অলিশু। অলিশু। একদম ঠিক আছে। এই তো এভাবে বলতে হবে। আচ্ছা, আরেকটা শুনি। গিরি কি হবে আরেকজন বলুন। গিরি কি হবে? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। উনি বলছিলেন ওনাকে। আচ্ছা, যিনি বলছিলেন উনিই বলুন। মিলন, মিলন। হুম, হিরো, হিরো, ঠিক আছে না? হিরো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলবো ভুল হলে। হিরো। এই দ্বিবচনটা আমার একটু সমস্যা হচ্ছে আসলে, উচ্চারণটা ঠিক পাচ্ছি না। দেখুন, উচ্চারণটা আপনি খেয়াল করুন, মুনিরটা খেয়াল করুন। ইকার তো উঠে গেছে, নয়ের সাথে ইও ফলা যুক্ত হয়েছে। ন যুগ ইও, নিও। ক যুগ ইও, কিও। খ যুগ ইও, খিও। গ যুগ ইও, গিও। এর সাথে উকার। নিয়োহ, নিয়োহ, বিসর্গ আছে তো এই জন্য হো আসছে। নিয়োহ, খিয়োহ, গিয়োহ। প এর সাথে হলে পিয়োহ। তাহলে এবার কি হবে বলুন। গির, গির ইয়োহ, গির ইয়োহ। বলুন। গিরিয়হ, হ্যাঁ গিরিয়হ, হ্যাঁ একদম। গিরিয়হ, বহুবচন। গিরিশু। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, মুনি হয়ে গেল। মুনি, মুনির মতো যত আছে যা আছে সব আপনারা আশা করছি পারবেন। এবার আরেকটা জিনিস আমরা একটু করে দেখব। এই প্রথমা থেকে সপ্তমী আমরা পড়লাম, কিন্তু এর বাইরে গিয়ে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা বিভক্তির মধ্যে পড়ছে না কিন্তু শব্দরূপের মধ্যেই অন্তর্গত। সেটা হচ্ছে, আচ্ছা কি বুঝুনি মাধুর্য, বলো কি বুঝতে পারোনি? আগেরটা বলতে আমি এই যে ইয়েটা সাধু, এটা না, যে দীর্ঘই দীর্ঘই মানে নদী, এই যে এটা নদী। হ্যাঁ হ্যাঁ এটার মতোই, নদীও নদীশু, এটার মতোই দ্বিবচন বহুবচন, কিন্তু এক বচনটা ভিন্ন। এক বচন ওইটা এক ছিল ময় হসন্ত, আর এটা হচ্ছে ঔকার। ঠিক আছে, এই উকারান্ত ইকারান্ত সব শব্দ এরকম হবে, দীর্ঘ ইকারান্ত সব শব্দ নদীর মতো হবে।
আচ্ছা, তো আমরা প্রথমা থেকে আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। এই সপ্তমী বিভক্তির রূপ নিয়ে প্রয়োগ এখনো আমরা করিনি। আচ্ছা, তাহলে এই সপ্তমী বিভক্তির প্রথমা থেকে সপ্তমী বিভক্তির বাইরে গিয়ে আরেকটা বিষয় আছে সম্বোধন পদ। এই সম্বোধন পদগুলো আপনার প্রথমার মতোই হয়, প্রথমা বিভক্তির মতোই হয় ম্যাক্সিমাম টাইম, একটু পার্থক্য দেখা যায়। যেমন এই নর শব্দের সম্বোধন পদে দেখুন এক বচনের ক্ষেত্রে আপনার বিসর্গটা জাস্ট উঠে গেছে, নরহ না হয়ে নর হচ্ছে, আর দ্বিবচন বহুবচন এক বচনের মতোই, প্রথমার মতোই। মানে প্রথমায় ছিল নরহ নরৌ নরাহা, সম্বোধনে এসে নর নরৌ নরাহা হয়ে গেছে। এই ক্ষেত্রে এক বচনে লতা না হয়ে লতে হচ্ছে, দ্বিবচন বহুবচন সেম থাকবে। তারপর এই যে কি বলে নদী শব্দ, দীর্ঘ ইকারান্ত শব্দে ইকারান্ত না হয়ে, মানে দীর্ঘ ইকারান্ত না হয়ে সম্বোধনটা হ্রস্ব ইকারান্ত হয়ে যাচ্ছে। তারপর এই একটু পার্থক্য জাস্ট দেখা যায়। সাধু, সাধুতে কি হচ্ছে, সাধুহু না হয়ে সাধো হচ্ছে, দ্বিবচন বহুবচন কিন্তু প্রথমার মতোই থাকছে। মুনির ক্ষেত্রেও প্রথমাটা মানে এক বচনটা প্রথমার থেকে একটু ভিন্ন, মুনিহি না হয়ে মুনে হচ্ছে। এরকম সম্বোধন পদের এক বচনটা একটু ভিন্ন হয় প্রথমা বিভক্তির থেকে, দ্বিবচন বহুবচন সেম টু সেম থাকে। এখন সম্বোধনের কাজ কি, সম্বোধন আমরা কখন প্রয়োগ করব? সম্বোধন নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কখন প্রয়োগ করব। কেউ বলতে পারবেন কখন প্রয়োগ করব? সম্বোধন অর্থ কি? কাউকে ডাকা না? তো কাউকে যখন আমরা ডাকবো তখন এই সম্বোধন পদটা প্রয়োগ করতে হবে। যেমন ওহে রাম এদিকে এসো, এই যে ওহে রাম বললাম, এটা কিন্তু প্রথমা থেকে সপ্তমী বিভক্তির মধ্যে পড়ছে না, তখন আমাদের ওই সম্বোধন পদ প্রয়োগ করতে হবে। ওহে রাম, রাম যেহেতু একজন, আর রামও এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমরা পেয়েছি নর, রাম নিশ্চয়ই একজন, 2-3 জন হবে না। তো নর শব্দের সম্বোধন এক বচন কি হয় দেখুন, নর। তাহলে ওহে রাম এটার সংস্কৃত হবে রাম, নরর মতো রাম, ঠিক আছে? বা আপনি আপনার পরিচিত যে কারোর নাম নিয়ে ডাকতে গেলে দেখতে হবে তার নামটা কী কারান্ত, ওই কারান্ত শব্দের সম্বোধন পদটা কি, সেটা অনুযায়ী আমাদের প্রয়োগটা করতে হবে। কারোর নাম যদি আকারান্ত হয়, যেমন সীতা, ওহে সীতা বলে যদি কেউ ডাক দেয়, কারোর নাম ধরুন সীতা, তো বলছে ওহে সীতা কলমটা আমাকে দাও, তাহলে আমরা কি বলবো? ওহে সীতা সংস্কৃত কি হবে? সীতে। এই যে সীতা লতার মতো আকারান্ত শব্দ, এর সম্বোধন সীতা নিশ্চয়ই একজন, তো এক বচনে লতা শব্দের সম্বোধন হয় লতে, তাহলে সীতা হবে সীতে, তাহলে ওহে সীতা এটার সংস্কৃত কি হবে? সীতে। এরকম তো সম্বোধনের ব্যবহারটা হচ্ছে এই এরকম। আচ্ছা, আমরা তাহলে একটু প্রয়োগ দেখি। হ্যাঁ, আপনাদের কাছে তো কণিকা আছে, ব্যাকরণ কণিকা, তো আপনারা ওটা একটু সামনে রাখবেন। আমরা যখন প্রয়োগ করব, মানে বাক্য করব, আমাদের লাগবে আর কি, শব্দরূপগুলো লাগবে। আমি এই পিডিএফটা একটু অফ করে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে এখন লিখে করাবো। এই সবগুলো আজকে আমরা অনুশীলন করার চেষ্টা করব। এর আগে একটু সপ্তমী আর সম্বোধনের প্রয়োগটা দেখে নিই। আহা, কোথায় চলে গেলাম?
আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আচ্ছা, এই যে একটা বাক্য লিখলাম, বাক্য অনুবাদ করার প্রথম ধাপ কি, আমি এটা পুরোটাই করে দিচ্ছি, পরে আপনাদের থেকে আনসার নেব। দেখুন, বাক্য একটা যে কোনো বাক্য অনুবাদ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়াটাকে খুঁজে বের করা। একটা বাক্যে কর্তা আর ক্রিয়া অবশ্যই থাকবে, কর্তা ক্রিয়া ছাড়া বাক্য হয় না। তো ক্রিয়াটাকে খুঁজে বের করা আমাদের মূল কাজ, কারণ বাক্যের অন্যান্য যে শব্দগুলো এগুলোতে কোন বিভক্তি প্রয়োগ করব তার জন্য আমাদের এই কোন কারক হবে ওই শব্দে সেটা খুঁজে বের করতে হবে। আর কারক কি? শব্দের সাথে ক্রিয়ার যেই সম্পর্ক সেটাই কারক। তার মানে ক্রিয়া আগে আমার খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। ওহে বন্ধু, আমি আগামীকাল সন্ধ্যায় মন্দিরে যাব, যাওয়াটা ক্রিয়া। তো যাওয়াটা যদি ক্রিয়া হয়, যাওয়ার কাজটা কে করছে? আমি করছি। তা আমি হচ্ছে কি? কর্তা। একটা মিনিট, হ্যাঁ, এই যে আমি কি? আমি হচ্ছে কর্তা। কর্তায় কোন বিভক্তি হয়? কর্তৃকারকে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। একদম ঠিক, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। তাহলে আমি শব্দে আমরা প্রথমা বিভক্তি প্রয়োগ করব। এবার কি বা কাহাকে প্রশ্ন করে আমরা কি কোনো আনসার পাচ্ছি কিনা দেখি। আমি কি যাব, কাকে যাব পাচ্ছি? পাচ্ছি না। তার মানে কি এখানে কর্ম নেই? কর্ম আছে, কিন্তু কিভাবে আছে এটা আমি একটু পরে বলছি। এরপর আমরা একটু আগে পড়েছিলাম যে স্থান, কাল, পাত্র বুঝালে ওই শব্দে অধিকরণ কারক হয়, আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। আচ্ছা, আগামীকালটা আমি কেটে দিচ্ছি, কারণ অব্যয় আপনারা পড়েননি, আর অব্যয় যেহেতু পড়েননি এটা আমি কেটে দিচ্ছি, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো এখন এই বাক্যটাতে দেখুন, সন্ধ্যা একটা সময়, মন্দির একটা স্থান। তো সন্ধ্যা শব্দ এবং মন্দির শব্দ স্থান কাল বুঝাচ্ছে, তাহলে এই দুটোতে অধিকরণ কারক হওয়া উচিত। অধিকরণ কারকে এই দুটোতেই সপ্তমী বিভক্তি প্রয়োগ করা উচিত। তো সন্ধ্যা শব্দটাতে আমাদের সপ্তমী বিভক্তি হবে কাল, যেহেতু কাল, তাহলে অধিকরণ, কালাধিকরণ বলা হয়, অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। কিন্তু মন্দিরটা যদিও একটা স্থান নির্দেশ করছে, এটাতে আমরা সপ্তমী প্রয়োগ করব না। মিউট করুন, শব্দ হচ্ছে।
আমি মিউট করতে পারছি না এখান থেকে, আপনারা একটু খেয়াল রাখবেন। আমি কোনো কারণে পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। একটু মিউট রাখুন নিজ দায়িত্বে। আচ্ছা, আমি যা পড়াচ্ছিলাম যে সন্ধ্যাটা একটা সময়, মন্দিরটা আমাদের একটা স্থান নির্দেশ করছে। তো আমরা একটু আগে পড়েছিলাম যে যেই শব্দ দ্বারা স্থান। আচ্ছা, কাইন্ডলি মিউট রাখবেন। আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না কোনো একটা কারণে, আমি বুঝতে পারছি না কেন ঢুকতে পারছি না। একটু নিজ দায়িত্বে মিউট রাখবেন, নয়তো ক্লাসে বিঘ্ন হবে। আচ্ছা, যেটা বলছিলাম, স্থানকাল পাত্র অধিকরণ কারক হয়, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি প্রয়োগ করতে হয়। তো সন্ধ্যা একটা সময়, কাল নির্দেশ করছে, তো এটাই অধিকরণ হবে, অধিকরণের সপ্তমী হবে। মন্দিরটা একটা স্থান, এটাতেও তো তাহলে সপ্তমী হওয়া উচিত, যেহেতু এটা একটা স্থান নির্দেশ করছে। কারণ স্থানাধিকরণ আমরা একটু আগে পড়েছি, সময় কাল পাত্র বোঝালে সময় স্থান পাত্র বোঝালে সপ্তমী হয়, কিন্তু এটাতে সপ্তমী হবে না। কেন হবে না? কারণ এই যে যাব, আমাদের ক্রিয়াটা যদি গমনার্থক থাকে, হ্যাঁ, যাওয়া আসা এই ধরনের কোনো গমনার্থক ক্রিয়া যদি থাকে, তাহলে যেখানে যাওয়া বুঝাবে, হ্যাঁ, সেই স্থানটায় অধিকরণ না হয়ে কর্মপ্রাপ্তি হয়, কর্মে দ্বিতীয়া হয়। এটাও অবশ্যই অধিকরণ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ক্রিয়াটা গমনার্থক তাই এটা একটু স্পেশাল। এটাতে আমরা সপ্তমী প্রয়োগ করব না, এটা আমাদের কর্মপ্রাপ্তি হয়েছে, এটাই আমাদের বাক্যের কর্ম। তো কর্মে হয় দ্বিতীয়া বিভক্তি, আমরা জানি, তো এটাই আমরা দ্বিতীয়া প্রয়োগ করব। এখন এখানে যদি আমাদের যাওয়া না থেকে, যাওয়া ক্রিয়াটা না থেকে অন্য কোনো ক্রিয়া থাকতো, খেলা, ওহে বন্ধু আমি সন্ধ্যায় খেলবো, আমি সন্ধ্যায় মাঠে খেলবো, তো তখন কিন্তু এই খেলাটা কোনো গমনার্থক ক্রিয়া নয়। তো মাঠটা যেহেতু স্থান নির্দেশ করছে আর ক্রিয়াটাও যেহেতু গমনার্থক নয়, তখন কিন্তু মাঠে সপ্তমী প্রয়োগ করতে হতো, কিন্তু এখানে গমনার্থক থাকায় এই স্থানটা হচ্ছে সপ্তমী না হয়ে দ্বিতীয়া হচ্ছে। আচ্ছা, তাহলে মন্দিরে কি হবে? কর্মে দ্বিতীয়া। আর ওহে বন্ধু, ওহে বন্ধু এটা বুঝতেই পারছি বন্ধুকে ডাকছে বা বন্ধুকে নাম ধরে সম্বোধন করছে, বন্ধু বলে সম্বোধন করছে, তো এটাই আমরা সম্বোধন পদ প্রয়োগ করব। কার মতো? বন্ধু হয় মিত্র শব্দ, মানে ফল শব্দর মতো করতে হবে, অথবা বন্ধু শব্দটাও সংস্কৃত হয়, মানে বন্ধু এই শব্দটাও একটা সংস্কৃত শব্দ, তো আমরা উকারান্ত শব্দও পারবো, সাধু শব্দও প্রয়োগ করতে পারবো, সম্বোধন। তাহলে আমরা এখন অনুবাদটা করে ফেলি। আর ক্রিয়াটা কি অনুযায়ী হবে? ক্রিয়াটা অবশ্যই কর্তা অনুযায়ী হবে। কর্তা কি আছে? अस्मत्, আমি, আমি হচ্ছে উত্তম পুরুষের এক বচন, তো উত্তম পুরুষের এক বচনের রূপটা প্রয়োগ করতে হবে। কোন লকার? আমরা তো 5টা লকার পড়েছি। উত্তম পুরুষ এক বচন, একটা মিনিট, কোন লকারটা আমরা প্রয়োগ করব? এই যে যাব, যাব দ্বারা কি বর্তমান বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে, নাকি ভবিষ্যৎ বোঝাচ্ছে, নাকি কোনো আদেশ উপদেশ বোঝাচ্ছে, নাকি উচিত অর্থ বোঝাচ্ছে? নিশ্চয়ই যাব দ্বারা ভবিষ্যৎকাল নির্দেশ করছে, তো ভবিষ্যৎকালে লৃট লকার হয়, ভবিষ্যৎকালে লৃট লকার হয়, তাই আমরা লৃট লকার প্রয়োগ করব। যদি বর্তমান হতো লট করতাম, অতীত হলে লং করতাম, উচিত বুঝালে বিধিলিং করতাম, আর আদেশ উপদেশ ইত্যাদি অনুজ্ঞা বুঝালে লোট করতাম। যেহেতু এখানে ভবিষ্যৎ বোঝাচ্ছে তাই আমরা লৃট করব। এবার আমরা একটু অনুবাদটা করি। সব শব্দ কি করব আমরা গুছিয়ে ফেলেছি, এবার অনুবাদটা করি। ওহে বন্ধু, বন্ধু শব্দ
উকারান্ত সাধু শব্দের মতো। সম্বোধনে কি হয়? বন্ধ। আপনারা ব্যাকরণ কণিকা খুলে নেবেন, খুলে নিয়ে দেখবেন, বা কেউ যদি আগের পিডিএফটা স্ক্রিনশট নিয়ে থাকেন বা নোট করে থাকেন, আপনারা দেখবেন যে ওখানে কি হয়। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? একটা কল ঢুকে গেছিল। আচ্ছা, তো আপনারা সাধু শব্দ বের করে দেখবেন। সাধু শব্দ কি হয়? সাধো সম্বোধনে। তাহলে এটা কি হবে? বন্ধ, বন্ধ। আচ্ছা, ওহে, ওহে বন্ধ লিখলেও আপনার সম্বোধন মানে ওহে বন্ধু বোঝায়, কিন্তু ওহেটারও একটা আলাদা সংস্কৃত আছে, সেটা হচ্ছে ভোহ। ভোহ, ভোহ বন্ধ। আমি, অস্মৎ শব্দ, কর্তা আছে তাই প্রথমা হবে, এক বচন হবে। অস্মৎ শব্দের প্রথমা এক বচনে কি হয়? কি হয় বলুন? সবাই খুলে নিতে পারেন, ব্যাকরণ কণিকায় আছে, সর্বনাম শব্দের রূপে। এটা তো এমনি মুখস্থ জানার কথা, একদম প্রথম ক্লাসে মহারাজ আপনাদের পড়িয়েছেন। আমি সংস্কৃত কি? অহম। অস্মৎ শব্দের প্রথম এক বচনে অহম হয়। অহম দ্বিবচনে হয় আবাম, বহুবচনে হয় বয়ম। আচ্ছা, অহম। এবার সন্ধ্যায়, সন্ধ্যা হচ্ছে সায়ংকাল বা সায়াহ্ন, সায়ংকাল বা সায়াহ্ন। তো আমরা সায়াহ্ন প্রয়োগ করব, বা সায়ংকাল যে কোনো একটা করলে হবে। এটার সপ্তমী প্রয়োগ করব। সায়ংকাল অকারান্ত শব্দ, অকারান্ত যেহেতু শব্দ, অকারান্ত শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দ, এর সপ্তমী এক বচনে কি হয়? সন্ধ্যা তো এক বচনই হবে, কারণ সন্ধ্যা তো দুটো সময় না বা তিনটা সময় না, একটাই সময়, একটা নির্ধারিত সময়কে নির্দেশ করছে। তাই এক বচনে নর শব্দের রূপের মতো হবে সপ্তমী, কি হয়? নরে। তাহলে সায়ংকালে, অহম সায়ংকালে বা সায়াহ্নে, সায়াহ্ন এটাও প্রয়োগ করতে পারি, এটাও অকারান্ত শব্দ, এরও সপ্তমী এক বচনে নরের মতো সায়াহ্নে হবে। সায়াহ্নে। মন্দিরে যাব, এটাতেও আমাদের সপ্তমী করার কথা ছিল, কিন্তু গমনার্থক থাকায় মন্দিরও শব্দটাতে দ্বিতীয়া প্রয়োগ করতে হবে। মন্দিরও এটা হচ্ছে আমাদের কি বলে, ফল শব্দের মতো। তাহলে এটা কি হবে? ফলম। মন্দির তো একটা জায়গা, দুইটা বা তিনটা জায়গা না, তাহলে ফলমের মতো কি হবে? মন্দিরম। ফলম শব্দের দ্বিতীয়া বিভক্তিতে কি হয়? ফলম, ফলে, ফলানি, এক বচনে ফলম, মন্দিরম। যাব, গম ধাতু, এরপর লৃট লকার আছে। লৃট লকারের রূপটা কি ছিল? শিয়তি, শিয়তঃ, শিয়ন্তি, শিয়ামি, শিয়াবহ, সরি ভুল বললাম, শিয়তি, শিয়তঃ, শিয়ন্তি, শিয়সি, শিয়থঃ, শিয়থ, শিয়ামি, শিয়াবহ, শিয়ামহ। আর একটা ইকার আসবে, একটা করে ইকার আসবে ধাতুর সাথে। তো গম ধাতু, এর সাথে ইকার গমি, আর উত্তম পুরুষের এক বচনে যোগ হয় শিয়ামি, তাহলে শিয়ামি, গমিষ্যামি। ভোহ বন্ধো অহম সায়ংকালে বা সায়াহ্নে মন্দিরম গমিষ্যামি। হয়ে গেল। এভাবে আমরা বাক্য প্রয়োগ করব। আরেকটা করি বোঝার জন্য। কি করব? হ্যাঁ, ওহে কন্যা গাছের ছায়ায় শিশুটি খেলছে। তো এই বাক্যটা যদি আমরা করি, আপনারা এবার উত্তর দিবেন। প্রথম কাজ কি? ক্রিয়া নির্ণয়। এই বাক্যে ক্রিয়া কোনটা?
বা খেলছে। খেলছে, খেলাটা হচ্ছে আমাদের ক্রিয়া। খেলার কাজটা কে করছে? শিশু। শিশু করছে। শিশু হচ্ছে কর্তা। কর্তায় কোন বিভক্তি হয়? কর্তা। প্রথমা। কর্তায় প্রথমা বিভক্তি হয়। এবার কোথায় খেলছে? শিশু কোথায় খেলছে? বলুন বলুন। হ্যাঁ, ছায়ায় খেলছে। এটা তো যেহেতু এটা দ্বারা স্থানটা নির্ধারণ করছে, মানে নির্দিষ্ট করে দিচ্ছে কোথায়, তো এটাই হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি হবে, অধিকরণের সপ্তমী। এটা অধিকরণ কারক আর অধিকরণে সপ্তমী হয়, সপ্তমী। আচ্ছা, এবার এই গাছের শব্দটার সাথে কোনোভাবেই আপনি ক্রিয়াকে লিঙ্ক করতে পারবেন না। আপনি ক্রিয়াকে কি, কাহাকে, কেন, কিভাবে, যা দিয়েই প্রশ্ন করেন, আনসারই কখনোই গাছের পাবেন না, কারণ এই গাছের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। গাছের সাথে কার সম্পর্ক আছে? ছায়ার সম্পর্ক আছে। গাছটা হচ্ছে কি পদ বলুন তো? যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, অন্য কোনো শব্দের সম্পর্ক থাকে, সেটা কোন পদ? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, একদম ঠিক। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়, তার মানে এই শব্দটাতে আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করব। আচ্ছা, আর ওহে কন্যা এটা কি? এটাই আমরা কোন রূপ প্রয়োগ করব? বলুন তো। ওহে কন্যা দিয়ে কাউকে বলছে না, কাউকে, হ্যাঁ, কাউকে ডেকে বলছে নিশ্চয়ই। ওহে তো এমনি এমনি বলে না, কাউকে ডাকার সময়ই বলে। এটা বাক্যটা হয়তো ঠিকঠাক সুন্দর হয়নি, জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। তো কন্যা বলে কাউকে ডাকছে, তো ডাকছে মানে সম্বোধন পদ। আচ্ছা, এবার আমরা পেয়ে গেছি কোন শব্দে কি প্রয়োগ করব, এটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। এবার জাস্ট বসিয়ে দিলে হবে। ওহে কন্যা, হ্যাঁ, কেউ কিছু বলছেন? আচ্ছা, ওহে কন্যা, কন্যাটা হচ্ছে কার মতো, কোন শব্দের অনুরূপ বলুন তো? লতা। একদম ঠিক, আকারান্ত শব্দ লতা। লতার অনুরূপ হচ্ছে কন্যা। লতা শব্দের সম্বোধনে কি ছিল? লতে। তাহলে কন্যা শব্দের সম্বোধনে কি হবে? বলে ফেলুন। কন্যে। ইয়োটাকে ইগনোর করলে হবে না, ইয়োটা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, কন্যে। আর ওহে, ওহে সংস্কৃত আগেরটাই আমরা কি পেলাম? ভোহো। ভোহো, ভুহু নয়, ভোহো। ভোহো কন্যে গাছের, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছের। গাছ সংস্কৃত কি বলুন তো? বৃক্ষ। কার মতো, কোন শব্দের অনুরূপ? নর শব্দের অনুরূপ, অকারান্ত শব্দ। তো বৃক্ষ, নর শব্দ, এটাতে ষষ্ঠী করব, সম্বন্ধপদ ষষ্ঠী করব। তো ষষ্ঠী কি হবে? নর শব্দের ষষ্ঠীতে কি হয়? এখানে বৃক্ষাত হবে। কি হবে আরেকবার বলুন? বৃক্ষাত হবে। এটা তো পঞ্চমী, ষষ্ঠী করতে হবে।
বৃক্ষস্য, বৃক্ষস্য হবে। নর শব্দে ষষ্ঠী বিভক্তি হয় নরস্য, তো বৃক্ষ শব্দ কি হবে? বৃক্ষস্য। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কল এসেছিল আরেকটা। শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করুন প্লিজ। আচ্ছা, তাহলে নর হচ্ছে কি, হয় কি নরস্য, তাহলে বৃক্ষ কি হবে? বৃক্ষস্য। বৃক্ষস্য ছায়ায়, ছায়া সংস্কৃত কি বলুন? ছায়া তল হতে পারে, আবার ছায়া এটাও সংস্কৃত শব্দ, তো এটাও লতার মতো। তো লতা শব্দের ষষ্ঠীতে কি কি ছিল? ষষ্ঠী সপ্তমীতে কি ছিল? এটা তো স্থানাধিকরণ, তো সপ্তমীতে কি ছিল? কারুর সামনে ব্যাকরণ কণিকা নেই? লতা ছিল লতায়াম, তাহলে ছায়া কি হবে? ছায়ায়াম। একদম, ছায়ায়াম, ছায়ায়াম। কে খেলছে? শিশুটি খেলছে। শিশু কোন শব্দের মতো? উকারান্ত কোন শব্দটা আমরা পড়েছি? সাধু। সাধু। সাধু শব্দ পড়েছি। সাধু শব্দের এটা যেহেতু কর্তা, তো প্রথমা বিভক্তি হবে। প্রথমা কি ছিল মনে আছে? সাধু ছিল সাধুহু, তাহলে শিশু কি হবে? শিশুহু। শিশুহু। খেলছে, এটা নিশ্চয়ই অতীতে খেলছিল না বা ভবিষ্যতে খেলবে না, এখনই খেলছে, যেহেতু খেলছে বলেছে, তাহলে এটা কোন লকার হবে? লট। একদম, লট লকার হবে। আর কোন পুরুষ কোন বচন হবে নির্ভর করবে কর্তার উপর। শিশু, শিশু এটা কোন পুরুষ কোন বচন? পুরুষ তিন প্রকার ছিল, প্রথম, মধ্যম, উত্তম। আমি সংক্রান্ত সব কিছু ছিল উত্তম, হ্যাঁ প্রথম পুরুষ। তুমি সংক্রান্ত সব কিছু ছিল মধ্যম, আর বাদ বাকি সব প্রথম। তো শিশু তো আমিও না তুমিও না, তার মানে প্রথম পুরুষ হবে। প্রথম, প্রথম পুরুষ এক বচন। হ্যাঁ, একটু মিউট রাখবেন প্লিজ, আশপাশের শব্দে সমস্যা হবে বাকিদের। প্রথম পুরুষ, আর শিশুটি নিশ্চয়ই একজনই হবে, টি আছে, দুইজন বা তিনজন নয়, তাহলে এক বচন হবে। ওকে, শিশুটি খেলছে। এবার খেলা কোন ধাতু? ক্রীড ধাতু। লট লকারে প্রথম পুরুষের এক বচনে ক্রীড ধাতু কি হয়? ক্রিয়ন্তি। এক বচনে ক্রীডন্তি হয় বহু বচনে। কি হয় এক বচনে? ক্রীডতি, ক্রীডতি। এখানে কিন্তু ডয় শূন্যর উচ্চারণ র হবে না, ড হবে, ক্রীডতি। তাহলে ভোঃ কন্যে বৃক্ষস্য ছায়ায়াম শিশুঃ ক্রীডতি। সবার কি ক্লিয়ার হয়েছে সপ্তমী বিভক্তি? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। যদি ক্লিয়ার হয় আমরা পরীক্ষার বিষয়ে একটু আলোচনা করব, তারপর ক্লাস শেষ করব। কারোর সপ্তমী বিভক্তি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। কারোর জিজ্ঞাসা নেই? ঠিক আছে, কারোর জিজ্ঞাসা না থাকলে আমরা একটু পরীক্ষার বিষয়ে যাই।
পরীক্ষার সিলেবাস মানবন্টন সবই আপনারা জানেন, এরপরেও আমি একটু একটু করে বলছি। দেখুন, 1 নম্বরে আপনাদের যেই জিনিসটা আসবে সেটা কি গল্প পাঠ। এটা আপনাদের পরীক্ষার প্রশ্নে থাকবে না। পরীক্ষার আগের দিন আপনাদেরকে একটা গল্প দিয়ে দেওয়া হবে গ্রুপে, ওই গল্পটা পড়ে আপনাদেরকে আমাদের পাঠাতে হবে, ঠিক আছে? ওটার উপর একটা মার্কস থাকবে, আপনারা কেমন রিডিং পড়তে পারছেন, এবং গল্পটা অবশ্যই দেবনাগরী বর্ণমালায় থাকবে। কেমন পড়তে পারছেন এটা আমরা দেখব। তারপর 2 নম্বরে যেটা আসবে সংস্কৃতে পরিচয় লেখা। এটা আমরা শিখেছি অলরেডি। আপনাদের গ্রুপে আপনারা কিভাবে পরিচয় দিতে হয় একদম প্রথম দিকের ক্লাসগুলোতে আপনাদের শেখানো হয়েছে, প্লাস স্নেহাও মনে হয় আলোচনা করেছিল রিসেন্টলি। তো পরিচয়টা কিভাবে দিতে হয় আপনারা জানেন। এরপরেও যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বলে দিব। বা যেহেতু এটা একটা মানে ওপেন সিক্রেট, পরিচয় লেখা আসবেই, তাহলে আপনারা আগে থেকেই এটা প্র্যাকটিস করে ভালো করে শিখে রাখুন। কারোর যদি মনে হয় আমারটা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আমাকে স্নেহাকে বা জুয়েলদাকে লিখে পাঠান, আমরা দেখে দিব আপনারটা হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে গল্প পাঠ গেল, পরিচয় গেল, এটা নিয়ে আলোচনার কিছু নেই। এরপর আসবে শব্দরূপ। শব্দরূপ মোটামুটি এই শব্দগুলো আর এবং এর অনুরূপ শব্দগুলো পড়লেই আপনারা কমন পাবেন। এই নর, সাধু, মুনি, লতা, মতি, নদী, ফল, अस्मद्, युष्मद्, तत् এবং এর অনুরূপ শব্দগুলো। মানে নর পড়েছেন মানে আপনি ছাত্র, শিক্ষক, অধ্যাপক, বিদ্যালয় এরকম অকারান্ত পুংলিঙ্গ সব পারবেন। সাধু পড়েছেন মানে উকারান্ত পুংলিঙ্গ সব পারবেন। লতা পড়েছেন মানে আকারান্ত স্ত্রীলিঙ্গ সব পারবেন। সুতরাং এই শব্দগুলোর অনুরূপ শব্দগুলো আপনাদের মনে রাখলেই চলবে, এর বেশি লাগবে না। এগুলো থেকে কীরকম আসবে, ধরুন যে একটু মিউট রাখবেন, হ্যাঁ? প্রশ্ন থাকলে আমি পরে জিজ্ঞেস করব। কেউ কে কথা বলছে? চিন্ময় গুহ মহোদয়, আপনি একটু মিউট করুন কাইন্ডলি, আপনার আশপাশের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, আমরা শব্দরূপ থেকে কীরকম প্রশ্ন আসবে দেখুন। একটা শব্দ, এটা দ্বিতীয়া বিভক্তির রূপটা আপনাকে লিখতে দিবে, তৃতীয়া বিভক্তির রূপটা আপনার লিখতে দিবে, এরকম আপনার 6টা প্রশ্ন থাকবে। এর থেকে যে কোনো 5টা আপনাকে অ্যান্সার করতে হবে। মহিলা শব্দের দ্বিতীয়া বিভক্তির রূপ কীরকম হবে, কি ছিল? লতা শব্দের দ্বিতীয়ার যে রূপটা তার অনুরূপ হবে মহিলা শব্দটা। নারী শব্দ, এর চতুর্থী বিভক্তির রূপ লিখতে হবে। এখানে বিভক্তির রূপ মানে কিন্তু শুধু একবচন, শুধু দ্বিবচন, শুধু বহুবচন নয়, একবচন, দ্বিবচন, বহুবচন 3টাই লিখতে হবে। 6টা কোশ্চেন থাকবে, আপনি যে কোনো একটা স্কিপ করতে পারবেন, 5টা আনসার করতে হবে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারে এই ধাতুগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এগুলো পড়লে আপনি এর সাথে মিল আছে যেই ধাতুগুলো, এগুলো পেরে যাবেন। কি কি আছে? গম, খাদ, দয়ের নিচে হসন্ত হবে, হসন্তটা দিন একটু দিয়ে দিই। গম, খাদ, পট, চল, হস, লিখ, দা, হস, জিয়া, বদ, স্না ধাতু, স্নান হয়ে গেছে, হস ধাতুটা 2বার হয়ে গেছে না? ঠিক আছে। তারপর নি ধাতুটা পড়েছেন আপনারা? নি ধাতুটা কি পড়েছেন? নি ধাতুর অর্থ কেউ বলতে পারবেন? নি ধাতুর অর্থ হচ্ছে নেওয়া, নেওয়া, নেওয়া। না না না, পড়ি নাই। আচ্ছা, এটা একটু পড়বেন, এটা আপনারা গল্পে পেয়েছেন। নি ধাতুর অর্থ হচ্ছে নেওয়া, এটা প্রয়োগের সময় নয়ও হয়ে যায়। ওই যে নয়তি, নয়তঃ, নয়ন্তি, নয়ামি, তারপর নয়ামহ ইত্যাদি রূপ হয়। ক্রি ধাতু তো পড়েছেন, ক্রি ধাতু প্রয়োগের সময় করও হয়ে যায়, এটা অর্থ হচ্ছে করা। আর এটা হচ্ছে 1 মিনিট, এটা কি হয়ে যাচ্ছে, করা, আর এটার অর্থ হচ্ছে নেওয়া। নি ধাতুর অর্থ হচ্ছে নেওয়া। ক্রি ধাতু করতি, কুর্বন্তি ইত্যাদি রূপ হয়, এটা আপনাদের কণিকায় আছে। আর ক্রি ধাতু তো মাস্ট পড়তেই হবে, এটা ছাড়া হবেই না। এটার অর্থ কি? নেওয়া।
তারপর বাস ধাতু বসবাস করা, এই কয়েকটা ধাতু পড়লে হবে। এগুলো থেকে প্রশ্ন কেমন আসবে, এই যে কোনো একটা ধাতুর যে কোনো একটা রূপ লিখতে বলবে, লট, লং, লোট ইত্যাদি। ধরুন খাদ ধাতু থেকে একটা রূপ বলবে, সবগুলো কিন্তু বলবে না। বা লিগ ধাতু থেকে লোট থেকে লোট না এসে লং আসতে পারে, বিধিলিং আসতে পারে, যে কোনো একটা রূপ আসবে। ওই ধাতু রূপের মধ্যে যে 9টা রূপ থাকে না, প্রতিটা লকারে ওই রূপগুলো আপনাদের লিখতে হবে। তো আপনারা এগুলো কঠিন কিছু না, এই ধাতুগুলোর রূপগুলো আপনারা দেখে নিলে হবে। আপনাদের একটা পিডিএফ দেয়াই আছে, কি বলে, ডকুমেন্ট ফাইলেও দেয়া আছে, আবার পিডিএফ ফাইলেও দেয়া আছে, এক্সেল ফাইলে দেয়া আছে, ডকুমেন্ট নয়, এক্সেল ফাইলে দেয়া আছে, আবার পিডিএফ ফাইলে দেয়া আছে। ধাতুরূপের একটা লিস্ট, ওইটাতেই সবগুলোই আছে, আপনারা একটু দেখে নেবেন। আর কোনোটা নিয়ে যদি ডাউট থাকে, বুঝতে পারছেন না, আমাদেরকে জানাবেন। তো এগুলোর থেকে একটা করে রূপ আসবে, মোট 3টা রূপ আসবে, আর 3টা রূপ থেকে আপনাকে যে কোনো 2টা আনসার করতে হবে। 4 নম্বর, 5 নম্বরে কি আসবে, এই যে এরকম কর্তা দেয়া থাকবে কিছু, মানে কর্তা মানে তো জানেন সাবজেক্ট, যেটাই প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে। মূল শব্দগুলো দেয়া থাকবে, এগুলোতে আপনার প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে। তারপর কিছু শব্দ দেয়া থাকবে মাঝখানে, আর কিছু ক্রিয়া দেয়া থাকবে। তো এই 3 ঘর থেকে 3টা শব্দ নিয়ে, এই ঘর থেকে একটা শব্দ নেবেন, এই মাঝখানের ঘর থেকে একটা শব্দ নেবেন, ক্রিয়া থেকে একটা শব্দ নেবেন, 3টা শব্দ নিয়ে একটা বাক্য গঠন করবেন। এভাবে মোট 5টা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। ধরুন আমি যদি অহম নিই, এই কর্তার ঘর থেকে অহম নিলাম, মাঝখানের ঘর থেকে রটিকা নিলাম, রটিকা মানে রুটি, আর ক্রিয়ার ঘর থেকে খাদ ধাতু নিলাম। অহম তো কর্তা, অহমে এটা আসলে অহম নয়, অস্মদ হওয়া উচিত, অস্মদ, হ্যাঁ। অস্মদ শব্দের যেহেতু কর্তা আছে, প্রথমা বিভক্তি প্রয়োগ করব অহম। কি বলছেন আমি বুঝতে পারছি না, কেউ কিছু বলছেন? উনি কি বললেন আমি তো বুঝতে পারলাম না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বাকিরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওনার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হবে। আচ্ছা, সম্ভবত আমার মনে হলো উনি বলেছেন উনি কথা শুনতে পাচ্ছেন না। তো আপনি যদি কথা না শুনেন, আপনি একটু বের হয়ে আরেকবার জয়েন করতে পারেন, বা যেখানে ভালো নেটওয়ার্ক আছে ওখানে যেতে পারেন। তো আমি ধরুন এই কর্তার ঘর থেকে অস্মৎ শব্দ নিলাম, কর্তায় প্রথমা হয়, তো আমি অহম আবাম বয়ম যে কোনো একটা প্রয়োগ করতে হবে। আমি অহমই করলাম, একবচনই নিলাম। এ ঘর থেকে আমি রটিকা নিয়েছি, তো রটিকা মানে তো রুটি, অহম, রটিকা আর খাদ ধাতু, এই 3টা শব্দ দিয়ে আমি একটা বাক্য বানালাম যে আমি রুটি খাই বা রুটি খাচ্ছি। তাহলে অহম কি খাচ্ছি, রুটি। তো যেহেতু কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সারটা পাই, তো এটাই কর্ম হবে, আর এটাই দ্বিতীয়া প্রয়োগ করতে হবে। তাহলে রটিকা হয় লতার মতো, রটিকাম। খাদ ধাতু, অহম যেহেতু উত্তম পুরুষ একবচন আছে, তা খাদ ধাতুর উত্তম পুরুষ একবচনে খাদামি হবে। বা চাইলে আমি ভবিষ্যৎকাল প্রয়োগ করতে পারি, খাদিষ্যি আমি লিখতে পারি, বা আমি চাইলে অতীতকালে খেয়েছিলাম এরকম বাক্য বানাতে পারি যে আমি রুটি খেয়েছিলাম। এটা একদমই আপনাদের উপর। আপনি এখান থেকে 3টা ঘর থেকে 3টা শব্দ নিয়ে একটা অর্থপূর্ণ যে কোনো বাক্য বানালে চলবে, যে কোনো লকারে, সম্পূর্ণ আপনার উপর। এটা আপনি নিজের মতো বাক্য বানাবেন এই 3টা ঘর থেকে 3টা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর 6 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে আপনার শূন্যস্থান প্রয়োগ করতে হবে। এই যে শব্দরূপগুলো পড়লাম, আপনার ব্র্যাকেটে যেই শব্দগুলো দেয়া থাকবে, ওই শব্দগুলো কোন কারক হতে পারে বা কোন বিভক্তি হতে পারে, ওই অনুযায়ী আপনাদের
প্রয়োগ করতে হবে। যেমন আমি 1 নাম্বারটা যদি দেখি, বয়ম ড্যাশ চালামহ, বয়ম ড্যাশ চালামহ, বয়ম মানে তো আমরা, চালামহ মানে চলি, আর ব্র্যাকেটে দেওয়া আছে পদ, পদ মানে হচ্ছে পা। ঠিক আছে, তো পা শব্দটা আমার শূন্যস্থানে প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করতে হবে প্রথমা থেকে সপ্তমী বিভক্তির মধ্যে যে কোনো একটা। এখন আমি কোনটা করব? 7টা বিভক্তি আমার হাতে আছে, সম্বোধন পদ আছে, সম্বোধন পদ আছে, আবার একটা, মোট 8টা জিনিস আছে, 8টা জিনিস থেকে আবার 3টা বচন আছে। কোনটা প্রয়োগ করব? আপনি 3টা শব্দ, বয়ম মানে আমরা, পদ মানে পা, চলামহ মানে চলা, এটা দিয়ে বাংলায় আগে বাক্য বানাবেন যে আমরা পায়ের দ্বারা চলাচল করি। বাংলায় বাক্যটা করলে এরকম হবে, এই 3টা শব্দ দিয়ে যদি করি, তো পায়ের দ্বারা, দ্বারা আসে বাংলা বাক্যে, দ্বারা থাকলে তৃতীয়া বিভক্তি, তাহলে পদ শব্দের তৃতীয়া প্রয়োগ করতে হবে, পদেন। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, পদেনও আমরা প্রয়োগ করতে পারবো না, কারণ আমরা 1 পায়ে চলি না, আমরা 2 পায়ে চলি, তাহলে এখানে দ্বিবচনটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমাদের তৃতীয়া দ্বিবচনটা প্রয়োগ করতে হবে। তারপর আমরা যদি 2 নাম্বারটায় যাই, ড্যাশ অদ্য মোদকম আনয়সি, আচ্ছা এখানে ইউসমোদ হবে, আমি তো আনসারটা লিখে ফেলেছি। আমাদের ইউসমোদ শব্দটা শূন্যস্থানে বসাতে হবে। অদ্য মানে তো আজ, মোদকম মানে মিষ্টি, নি ধাতু আমরা একটু আগেই জানলাম নেওয়া, নয়সি নয়তি এরকম রূপ হয়। এর পূর্বে আ ধাতু, আ উপসর্গ যদি বসে তাহলে আনয়তি আনয়তহ আনয়ন্তী এরকম রূপ হয়। এটার অর্থ হয়ে যায় আপনার আনা, নেওয়ার জায়গায় আনা হয়ে যায়। হ্যাঁ, তাহলে ইউসমোদ অর্থ হচ্ছে তুমি, তুমি আজ মিষ্টি আনো, আনবে বা এরকম। তো এখন মিষ্টি আনা, আনাটা তো ক্রিয়া আমরা বুঝতে পারছি, আনার কাজটা কে করবে? তুমি। তার মানে ইউসমোদ শব্দটা আমার প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। ইউসমোদ শব্দের প্রথমা হয় ত্বাম, ইউবাম, ইউয়ম। এখন আমি একবচন করব, দ্বিবচন করব না বহুবচন করব, তার জন্য ক্রিয়ার দিকে তাকাতে হবে। আনয়সি এটা একবচনের রূপ, ক্রিয়ার মধ্যম পুরুষের একবচনের রূপ, তার মানে শূন্যস্থানে আমার কি বসাতে হবে? ত্বম বসাতে হবে। ঠিক আছে, ত্বম বসাতে হবে, এই যে ত্বম বসাবে। আর এখানে আমাদের আচ্ছা, তারপর প্রত্যয়হম, এটা দেখুন প্রত্যয়হম যোগ চর্চা করতু, যোগ চর্চা শব্দটা আমার এই শূন্যস্থানে বসাতে হবে। তো কি করব? প্রত্যয়হম মানে হচ্ছে রোজ, যোগ চর্চা এটা তো যোগ ব্যায়াম, আর করতু মানে করবে, তো বা করবেন, প্রত্যহ যোগ ব্যায়াম করবেন। প্রত্যহ কি করবেন? যোগ ব্যায়াম করবেন। কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের কর্ম, তাহলে এটা কি হবে? যোগ চর্চাম। লতা শব্দের দ্বিতীয় বিভক্তি লতাম হয়, যোগ চর্চা শব্দের দ্বিতীয় হবে যোগ চর্চাম। তো সেমভাবে আমরা একটু চিন্তা ভাবনা করে এটাই কোন বিভক্তি হতে পারে বের করতে হবে। ঠিক আছে, হুট করে বসিয়ে দিলে হবে না, চিন্তা করতে হবে, বাংলা বাক্যটা চিন্তা করে নিতে হবে, তাহলে আপনারা পারবেন। আচ্ছা, সঠিক উত্তর আসবে 7 নাম্বারে। সঠিক উত্তর যে কোনো বিষয় থেকে আসতে পারে। এই প্রথম দিন থেকে এই আজকে অবধি যা যা বলা হলো, ছোট বড় যে কোনো বিষয় থেকে আপনার সঠিক উত্তর আসতে পারে। আপনার আসতে পারে যে আকার কি দীর্ঘ নাকি হ্রস্ব, আসতে পারে লুপ্ত এর উচ্চারণ কীরকম, বা একটা যুক্তাক্ষর দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই যুক্তাক্ষরটা ভাঙলে কি হবে, বা একটা ধাতু দিয়ে এই ধাতুর লট লকারে উত্তম পুরুষের একবচনের রূপ কি হবে, এরকম যে কোনো বিষয় থেকে আসতে পারে। এটার কোনো সাজেশন নেই, আপনার আজ অবধি যা বলা হয়েছে সব কিছু থেকেই আসতে পারে। আর 8 নম্বরে লাস্ট যেটা সংস্কৃত অনুবাদ, এটা আপনাদের যে গল্পগুলো এই অবধি পড়ানো হয়েছে সেই গল্পগুলো থেকেই একটা পার্ট আসবে, একটা অংশ তুলে দেওয়া হবে,
ওই অংশটা আপনাদের অনুবাদ করতে হবে। এই হলো আপনাদের পরীক্ষা। খুবই সহজ প্রশ্ন আসবে, আপনাদের টেনশনের কিচ্ছু নেই। আমরা চাই আপনারা বেশি বেশি মার্কস পান। আপনারা যত মার্কস পাবেন আপনাদের উৎসাহ তত বাড়বে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলুন প্রশ্ন নিয়ে। কারোর জিজ্ঞাসা আছে প্রশ্ন নিয়ে? দিদি, ওই নিজের পরিচয় কি সংস্কৃত হরফে লিখতে হবে না সংস্কৃত উচ্চারণ বাংলা হরফে লিখতে হবে? সংস্কৃত হরফে লিখলেই ভালো হয়। এটা আমরা বাধ্যবাধকতা রাখি না, কিন্তু এটা দেয়াই হচ্ছে আপনার দেবনাগরী মালাটা আপনারা পারছেন কি না এটা দেখার জন্য। তো পারলে সংস্কৃত বর্ণমালা মানে দেবনাগরী বর্ণমালাই লিখবেন। মানে আমরা প্রেফার ওটাই করব। ট্রান্সলেশন গুলো একটু মানে সহজ করলে ভালো হতো। মানে আপনি যদি বলে দিতেন যে এরকম 20টা বা 30টা ট্রান্সলেশন, এটার মধ্যে আমরা পারবো। ট্রান্সলেশন তো অনেক দিয়েছেন, এখনো তো অতটা শিখে উঠতে পারিনি। না না, আপনাদের জন্য খুবই সহজ আসবে, খুব বেসিক লেভেলের ট্রান্সলেশন আসবে, কোনো চিন্তার বিষয় নয়। মানে সংস্কৃত অনুবাদ যেটা 8 নম্বর, ওটা তো একদম আপনাদের হাতে গোনা কয়েকটা গল্প পড়ানো হয়েছে। ওই গল্পগুলো আপনি যদি ভালো করে পড়েন ওখান থেকেই আসবে, ঠিক আছে? 8 নম্বরের যেটা, আর এই 5 নম্বরে যেটা, এটা তো একদম আপনার হাতে আছে স্বাধীনতা, যে আপনি যে কোনো বাক্য গঠন করতে পারেন। কঠিন বাক্য করবেন না সহজ বাক্য করবেন এটা আপনার উপর। আপনাকে জাস্ট আমরা শব্দগুলো দিয়ে দিব, এরকম শব্দ দিয়ে দিব, ওই শব্দ দিয়ে আপনি চাইলে কঠিন বাক্যও করতে পারেন, সহজ বাক্যও করতে পারেন। এটা একদম আপনার হাতে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি, হ্যাঁ বলুন। পরীক্ষা কি অনলাইনে হবে? হ্যাঁ অনলাইনে। অফলাইন কোথায় পাবো? আপনারা তো এক একজন এক এক জায়গায় থাকেন। অনলাইনে কিভাবে পরীক্ষা দেবো? মানে আমি লিখবো, লিখে কি কম্পিউটার টাইপ করে দেবো আপনাদের, না কিভাবে কি না করবো? না, আপনারা এই ভিডিও কলের মাধ্যমে থাকবেন, মানে এরকম মিটিংয়ে থাকবেন, ভিডিওটা অন করে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখবো আপনারা কি দেখে লিখছেন নাকি না দেখে লিখছেন, এমনভাবেই ক্যামেরাটা সেট করতে হবে। আর পরীক্ষা একদিনই পরীক্ষা ইন্ডিভিজুয়াল? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে একদিনেই পরীক্ষা, একই সময় একই দিনে পরীক্ষা। আর পরীক্ষা শেষ হয়ে গেলে 5 মিনিটের মধ্যে এটা ছবি তুলে পিডিএফ করে পাঠাতে হবে। পিডিএফ কিভাবে করতে হয় আমি গ্রুপে দিয়ে দিব। ও, আমার খাতা লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, খাতায় নিজের হাতে লিখতে হবে। খুব কঠিন দিদি পরীক্ষা। না না, কি বলেন, ওই আবার ছোটবেলায় ফিরে যাচ্ছেন, এতদিন পরে পরীক্ষা দিবেন, এটা তো আনন্দের বিষয়। আনন্দ দিদি, এটা পরীক্ষা দিনটা আমার একটা মারাত্মক দুশ্চিন্তা মনে হয়। ভালো তো, আগে ছোটবেলায় যেমন টেনশন করতেন এখন একটু করুন, আগের দিনগুলোতে ফিরে যান। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে?
আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলুন পরীক্ষা নিয়ে? পরীক্ষাটা কি পরে দেওয়া যাবে? না, পরীক্ষা তো পরে দেওয়ার কোনো অপশন নেই। পরীক্ষা কেন? আপনার কি সমস্যা? প্রিপারেশন ভালো নেই। যেই প্রিপারেশন আছে সেটা নিয়েই দিয়ে ফেলুন। এরপর ফাইনাল আরেকটা এক্সাম হবে, তো ওটা ভালো করে দেবেন। আর কারোর কোনো জিজ্ঞাসা? আর যথেষ্ট সময় আছে এখনো, যদি আপনি ভালো করে পড়েন পারবেন। খুব সহজ প্রশ্ন হবে, কোনো অসুবিধা নেই, একদম ভয় পাওয়ার কারণ নেই। আজকে যা যা আলোচনা করলাম তার থেকে অনেক কমন পেয়ে যাবেন। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা ক্লাস শেষ করব। এর আলোচনাটা একটু পিডিএফ এ দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, যা আলোচনা হয়েছে পিডিএফ তো দিয়ে দিবই, সাথে ক্লাস রেকর্ডিংও দিয়ে দিব। পরীক্ষাটা একটু আরো 2 দিন পরে নেওয়া যায় না? আগামী শনিবার? না, ওরকম হবে না, কারণ সব কিছু তো ডিসাইড হয়ে গেছে। আর আপনাদের এই পরীক্ষা হওয়ার কথা ছিল গত মাসে। আমরা মূলত পরীক্ষাটা 3 মাস পরে নিই। হ্যাঁ, তো আপনাদের তো জুলাই শুরু হয়েছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল। এই পূজার জন্য পিছিয়ে গেল। ওরকম আমাদের মনে হতেই থাকে। এই আমাদেরও যখন পরীক্ষা হয় তখন আমরা ভাবি যে আরও কয়দিন বন্ধ দিলে ভালো ছিল, কিন্তু মূলত পড়ি গিয়ে ওই পরীক্ষার আগের কয়দিন। এখনও সময় আছে, পড়ে ফেলুন। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে পরীক্ষা সংক্রান্ত, যে এটা বুঝতে পারিনি বা কিছু? আচ্ছা, আর যদি কারোর কোনো জিজ্ঞাসা না থাকে আমরা ক্লাসটা শেষ করব। আমরা তাহলে শান্তি দিই। কবে বলতে পরীক্ষা কবে? পরীক্ষা 14 তারিখ। পরীক্ষা 14 তারিখ রাত্রি 8টায়। আচ্ছা, আমরা তাহলে শান্তি দিচ্ছি। আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে, জুয়েলদাকে অথবা স্নেহাকে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো বিষয় নিয়ে যদি মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একদমই ভয় পাবেন না, পরীক্ষার প্রশ্ন খুব সহজ হবে। আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই পরীক্ষায় খুব ভালো করবেন। ঠিক আছে, আমরা শান্তি দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবেন। শুভরাত্রি।